জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ। Powered by AKT Ghee, co-sponsored by আবরণ। সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান জানা অজানায় উত্তম। আমরা মহানায়কের প্রয়াণ দিবসে থেকে আমরা এই সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানটি আপনাদের সামনে নিয়ে আসছি। মহানায়ক উত্তম কুমার শব্দর আগেই, তার নামের আগে যে মহানায়ক শব্দটা, খুব সহজে কিন্তু সেটা তার শিরোপা হয়নি। বহু তার কাজের দক্ষতা এবং তার সঙ্গে সঙ্গে তার ব্যবহার সব মিলিয়ে মিশিয়ে আজকে কিন্তু তিনি মহানায়ক। এই জায়গায়, এই সিংহাসনে এখনো পর্যন্ত কেউ আসীন হতে পারেননি এবং আমার মনে হয় যারা এই অভিনয় জগতে রয়েছেন তারা ওনাকে ওইখানেই রাখতে চান। আজকে সেই জানা অজানায় উত্তম নিয়ে আমরা পথ চলব এবং আর সুন্দর করে আমাদের এই অনুষ্ঠানকে সাজানোর জন্য আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী রয়েছেন প্রসূন। অনেক অনেক স্বাগত এবং সুপ্রভাত প্রসূনকে। সুপ্রভাত। আর আমাদের অনুষ্ঠানকে আরও সুন্দর করার জন্য যারা রয়েছেন, যে সমস্ত শিল্পীরা, তাদেরকেও অনেক অনেক স্বাগত এবং সুপ্রভাত জানাবো। কিবোর্ডে অভিজিৎ দাকে অনেক অনেক সুপ্রভাত জানাবো, তবলায় সুবল দাকে অনেক অনেক সুপ্রভাত, মৃগাঙ্ক দাকে সুপ্রভাত জানাবো এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই অক্টোপ্যাডে বিক্রমকে সুপ্রভাত জানাবো। আমাদের অবশ্যই এই অনুষ্ঠান আপনাদের সাথে করে পথ চলার অনুষ্ঠান, তাই আপনারা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি প্রশ্নের গানে গানে। আজকে জানা অজানা উত্তম নিয়ে আমরা পথ চলবো একদম সরাসরি। আগে প্রশ্নের কাছে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানাবো। আমি একটু আগেই সবাইকে বলছিলাম যে এমন একটা বিশেষ এপিসোড, বিশেষ মানে সত্যি অতি বিশেষ এপিসোড, যার নাম অতি উত্তম। মহানায়ককে সবাই ওই জায়গাতেই রাখতে চান। এর থেকে বড় সত্যি কথা হয়তো আর কিছু হতে পারে না। বাস্তব, এটাই সত্যি, প্রামাণ্য একটা সত্যি। এবং আমি খুব সৌভাগ্যবান যে মহানায়কের প্রয়াণ দিবস এবং জন্মদিবস উপলক্ষে যে সমস্ত অনুষ্ঠান হয় তার মধ্যে কিছু কিছু অনুষ্ঠানে আমি গান গাওয়ার জন্য ডাক পাই। সৌভাগ্য হয় যে গানগুলো প্রথিতযশা আর্টিস্টরা, শিল্পীরা গেয়ে গেছেন, উনি লিপ দিয়েছেন, তাতে সে গানগুলো গাওয়ার একটু সুযোগ পাই। আজকেও সেরকমই একটা সুযোগ। সুতরাং কিছু গান, কিছু অজানা তথ্য সব মিলিয়ে মিশিয়ে বেশ সকালটা আজকে ভীষণ ভালো যাবে আমার ব্যক্তিগতভাবে। এখন শুরুটা যে গানটা দিয়ে করব, একটু তথ্যের সাহায্য একটু নেব। সেটা হচ্ছে যে উত্তম হেমন্ত জুটি, উত্তম মান্না জুটি, উত্তম শ্যামল, উত্তম কিশোর, তার মধ্যে সর্বপ্রথম শুরু হয় উত্তম হেমন্ত জুটি। এবং সেখানে আমি যতদূর জানি সাপমোচন ছায়াছবিতে 1954 সালে সাপমোচন ছায়াছবিতে প্রথম উত্তম হেমন্ত জুটির যাত্রা শুরু হয়। এবং সেখানে সেই ফিল্মে প্রথম যে গানটি দিয়ে দর্শকরা সর্বপ্রথম এই জুটির পথ চলার সাক্ষী ছিলেন, সেই গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। এই গানের কথা লিখেছেন শ্রী বিমল চন্দ্র ঘোষ এবং হেমন্তবাবু নিজেই সুর করেছেন। শোনাই। সুরের আকাশে তুমি যে গো শুকতারা, সুরের আকাশে তুমি যে গো শুকতারা, সুরের আকাশে তুমি যে গো শুকতারা, আমায় করেছ একই চঞ্চল বেউভল দিশারা, সুরের আকাশে তুমি যে গো শুকতারা। অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে, অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে, মহাতমশায়
আলোর ঝরনা ধারা, আমি বিহ্বল দিশাহারা। সুরের আকাশে তুমি যে গো সুখ তারা। নবচেতনার রক্ত কমল দলে, অগ্নি ভ্রমর দিগন্তে জাগে রাগিনীর পরিমলে। নবচেতনার রক্ত কমল দলে, অগ্নি ভ্রমর দিগন্তে জাগে রাগিনীর পরিমলে। মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ, মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ। গত রজনীর অশ্রুতিমির ভেঙেছ অন্ধকারা, আমি বিহ্বল দিশাহারা। সুরের আকাশে তুমি যে গো সুখ তারা। আমায় করেছ একই চঞ্চল বিহ্বল দিশাহারা। সুরের আকাশে তুমি যে গো সুখ তারা। আদপে উত্তম কুমার সত্যিই একজন সুখতারা ছিলেন এবং এই সুখতারা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাকে শ্রদ্ধাঞ্জলি আমরা অবশ্যই প্রদান করছি আজকে জানা অজানায় উত্তম। তার জীবন ধারণ পাল্টাতে বলা হয়েছিল, চিকিৎসক বলেছিলেন এবার থামো, নিজের জীবনের পরিবর্তন আপনাকে ঘটাতে হবে যদি আপনার যে কটা দিন রয়েছে জীবনের সুস্থভাবে কাটাতে চান। কিন্তু ভাগ্যের পরিহাস যে সেটা উনি করে উঠতে পারেননি। আমরা জানি যে মহানায়ক উত্তম কুমার তার কর্মজীবনে অত্যন্ত, আমরা যেটাকে বলে থাকি সিরিয়াস, অর্থাৎ খুবই একাগ্র ছিলেন। এবং এই যে গান, সুন্দর সুন্দর ওনার ছবির গান আজও আমাদের মনের মধ্যে বসে রয়েছে, মাথার মধ্যে একদম বাসা বেঁধে রয়েছেন। তার এই গান প্রসূন আরও ভালো বলতে পারবে, যে লিপ সিঙ্ক, তার মতো লিপসিঙ্ক বোধহয় আর কেউ করতে পারতেন না ওই সময়, তৎকালীন সময়ে দাঁড়িয়ে অত সুন্দরভাবে লিপসিঙ্ক বলা হতো। উনি তখন যদি কোনো পার্টি অ্যাটেন্ড করতেন, কোনো যদি ওনার গানের কোনো শুটিং থাকতো, কোনো লিপসিঙ্কের বিষয় থাকতো, তখনকার দিনে ওই টেপ রেকর্ডারটা কাঁধে ঝোলানোর ব্যবস্থা ছিল, বেল্ট দিয়ে বাঁধা, এবং সেই বেল্ট দিয়ে বাঁধা টেপ রেকর্ডার তিনি কাঁধে ঝুলিয়ে সেই পার্টিতে যেতেন, সবার সঙ্গে অ্যাটেন্ড করতেন, কথা বলতেন, সব কিছু করতেন, কিন্তু ওই গানটা তিনি কিন্তু শুনতেন, এবং শুনতেন না বলতেন, গানের মধ্যে বাঁচতেন অত মানুষের মাঝেও। এই জন্যই তার একাগ্রতাকে সত্যি আমরা কুর্নিশ জানাই, কারণ যেটা আমাদের মধ্যে এখনও প্রয়োজনীয়তা রয়েছে, এখনকার প্রজন্মের মধ্যে তো রয়েছেই। পরবর্তীকালে উনি যখন সেই স্টুডিওতে যেতেন এবং শুটিংটা করতেন ওই গানের, মনে হতো যেন মান্না দে নয় উনি গাইছেন, হেমন্ত মুখার্জি নয় উনি গাইছেন, বা শ্যামল মিত্র নয় মহানায়কই গাইছেন, এই জায়গাটা ওনার ছিল। পরের গানে আমরা যাব, একদম পরের গানটা যেটাতে যাব, যে গানটা শোনাবো, সেই গানে যাওয়ার আগে বলি যে আমি এই ফিল্মটার মধ্যেই আরেকবার থাকতে চাই। তার কারণ এক্ষুনি তুমি যে টেপ রেকর্ডের কথা বললে, জানো তো জীবনের একদম শেষ দিকে গিয়ে সেই টেপ রেকর্ডারটা চুরি হয়ে যায়, এবং সেটাতে উনি প্রচণ্ড দুঃখ পান, অত্যন্ত হার্ট হন যে এই টেপ রেকর্ডারটা কে নিল। হ্যাঁ, এটা এমন কিছু বিশাল দামি একটা টেপ রেকর্ড নয়, সব থেকে বড় কথা, কিন্তু এই যে প্রিয় একটা জিনিস হাতছাড়া হয়ে গেল। উনি এতটাই ভেঙে পড়েছিলেন যে উনি ওনার মেকআপ রুমে অনেকক্ষণ ধরে এটার জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন, একদম যে আমার টেপ রেকর্ডারটা হাতছাড়া হয়ে গেল। তো আমরা তো প্রয়াণ দিবস বা একজন শিল্পীর
প্রয়াণ দিবস বা জন্মদিবস সত্যি কোনোটা হয় না, হয়তো জন্মদিবসটা হয়, প্রয়াণ তো হয় না। আমার ভীষণ কোথায় একটা খারাপ লাগার জায়গা হয়, আমি তোমায় বলছি, সবার সঙ্গে শেয়ার করছি। যখন উত্তমবাবুর ছবিতে মালা পরানো হয়, আমার মনে হয় যেন না, এটা মেনে নিতে পারছি না, মানে ওনার ছবিতে মালাটা পরানো হবে না। উনি আছেন, উনি সবসময়তেই আছেন, মানে ইভেন এই ব্যাকগ্রাউন্ডেও যখন ওনার ছবি দেখছি আমার মনে হচ্ছে উনি যেন শুনছেন আমাদের এই অনুষ্ঠানটা। প্রসঙ্গে একটা কথা বলি, এটা ঠিক, এই যে ভাইবসের কথা তোমাকে একটু ইন্টারাপ্ট করেই বলছি, সেটা হচ্ছে যে সম্প্রতি এআই এর জগৎ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগৎ, আমরা কিন্তু দেখছি সোশ্যাল সাইটে যে উত্তম কুমার নিজের মূর্তির কাছ থেকে হেঁটে যাচ্ছেন, বা ওনার কোনো এক্সিবিশন, ছবির এক্সিবিশন, সেখান দিয়ে উনি হেঁটে ঘুরে ঘুরে দেখছেন। এই যে মানে দেখে যেন মনে হচ্ছে এখনকার প্রজন্মেরও মনে হচ্ছে যে মানুষটা তো বেঁচেই রয়েছে। ঠিক ঠিক, এইটা হচ্ছে পজিটিভিটি আমরা বলবো, যদি উনি থাকতেন। মানতেই হবে। এবং তুমি যেটা বলছিলে একদম সত্যি কথা, মালা পরানোটা মেনে নেওয়া যায় না। উত্তমবাবুর ছবিতে মালাটা যেন মানতে পারি না, কোথায় যেন মানতে পারি না। আমরা সবাই এ বিষয়ে একমত আমার মনে হয়। যে গানটা শোনাবো সেটিও হেমন্তবাবুরই গাওয়া, অবশ্যই সাপমোচনের সবকটাই হেমন্তবাবু গিয়েছেন 1954-এ। এবং এই গানটি, এটাও কিন্তু একটা কল অফ অ্যাকশন। এই গানের কথাগুলো বিমল চন্দ্র ঘোষ লিখেছেন সবকটা গানই। শুনে দেখো কীরকমভাবে এই গানের অ্যাপ্রোচটা কীরকম। সিতে করি, সি মাইনারে। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরে রীতি কথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের রীতি কথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের রীতি কথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, এখানে আকাশ নেই, এখানে বাতাস নেই, এখানে আকাশ নেই, এখানে বাতাস নেই, এখানে অন্ধ গলির নরকে মুক্তির আকুলতা। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের রীতি কথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, জীবনের ফুল মুকুলে ঝরে সুকঠিন ফুটপাতে, অতি সঞ্চয়ী ক্রূর দানবের উদ্ধত পদাঘাতে। জীবনের ফুল মুকুলে ঝরে সুকঠিন ফুটপাতে, অতি সঞ্চয়ী ক্রূর দানবের উদ্ধত পদাঘাতে। এখানে শান্তি নেই, এখানে স্বস্তি নেই, এখানে শান্তি নেই, এখানে স্বস্তি নেই। প্রাসাদে নগরী যেন বিলাসের নিদারুণ রসিকতা। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের রীতি কথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের রীতি কথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো। সাপমোচন ছবি এবং গানের কথার মধ্যে বলবো যে ওই সময়ে যখন গানটি লেখা হয়েছিল বিমল ঘোষের এবং হেমন্ত মুখোপাধ্যায় সুর এবং কণ্ঠ, ব্যারিটন ভয়েস এবং উত্তম কুমার, সাধারণত একটি মুভি যখন তৈরি হতো আমরা বলতাম যে যে অভিনেতা অভিনেত্রী, নায়ক এবং নায়িকা, তাদের ভালোবাসা,
তাদের সম্পর্কের টানাপোড়েন সব মিলিয়ে মিশিয়ে পুরো ছবি জুড়ে থাকতো। সাপমোচন ছবিতে এই গানটি কিন্তু ওই অবস্থানকে নিয়েই, প্রেম এবং বিচ্ছেদ সেটা নিয়ে হয়েছিল ঠিকই লেখাটা গানটা, কিন্তু আজকের যুগে আমরা জীবনমুখী গান বলি, তো এই গানের মধ্যে তার ঝলক আমরা পাই। প্রাণহীন এই শহরের ইতিকথা, ইটের পাঁজরে। আজকের যুগে দাঁড়িয়ে আমরা কংক্রিটের জঙ্গল দেখি, তো সেখানে দাঁড়িয়ে সত্যি কি আমরা প্রাণ পাই? প্রাণ কিন্তু পাই না। কত আগে এই ছবিতে কিন্তু এটা ব্যাখ্যা করা হয়েছে, এবং উত্তম কুমার সেখানে, আমার মনে হয় উত্তম কুমারের ছবি মানে প্রসূন এক একটা মাইলস্টোন। একদম একদম তাই। এবং কথাগুলো, গানের কথাগুলো চিরন্তন বা শাশ্বত, আমরা বলি না ইটার্নাল হয়ে গেছে, তো ইটার্নাল মানে সেই সময়তেও প্রযোজ্য, এই সময় প্রযোজ্য, আজ থেকে 100 বছর পরেও প্রযোজ্য, তাই নয় কি? একদম। হ্যাঁ, এই যে ব্যাপারটা, হ্যাঁ, এই কথাগুলোর মধ্যেও আসলে তখন কি হতো, মানে সব ভাবনা চিন্তাগুলো এত সময় নিয়ে এবং এত ডেপথ ছিল, এবং সিঙ্ক্রোনাইজেশনটা এত টাইম নিয়ে করা হতো যে সেখানে এই কথার সঙ্গে এই সুরটা বসবে, এই সুরের সঙ্গে এই কথাটা বসবে, ইন্টারচেঞ্জ করতে হবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে সব কটা বিভাগই ঠিকঠাক ছিল। এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। অভিনয় বিভাগ, তার সঙ্গে তার গানের পোর্শন, তার চলচ্চিত্রায়ন, সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম। আমরা আজকে টাইম মেশিনে করে একটুখানি আগু পিছু করব ওনার জীবদ্দশায়, অর্থাৎ আমরা এটা একটা জাস্ট আলোচনা করে নিই। সেটা হলো ওনার প্রথম ফিল্ম কিন্তু একটা হিন্দি ফিল্ম, প্রথম ফিল্ম কিন্তু যেটা রিলিজ হয়নি, নট রিলিজড, সেটা হচ্ছে 1948-এ মায়াডোর বলে একটি ছায়াছবিতে উনি অসিত বরণের ছেলেবেলায় প্রথম অভিনয় করেন। এই মানুষটাকে নিয়ে খুব পড়াশুনো আছে আমার, কারণ কি আমি ছোটোবেলা থেকে ভীষণ উত্তম ফ্যান, উত্তম ভক্ত, হ্যাঁ, তো উত্তমময় হয়ে আছে আমার মনন আর কি। তো সেই জন্য এই ধরনের এপিসোডেও আমার আসতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সেই 1952 থেকে সেই যে বসু পরিবার শুরু হলো, মানে সেই তার আগে পর্যন্ত উনি তো একসময় নামও ওনাকে পাল্টাতে হয়েছিল, অরূপ কুমার করতে হলো, কিন্তু ওই যে শুরু হলো, শুরুটা থেকে কিন্তু এই যে চলা, সেটা কিন্তু শেষ পর্যন্তই উত্থান পতনের মধ্য দিয়ে গেছে, কিন্তু থেমে থাকেনি সেই চলার। হ্যাঁ, এবং এটা একটা সাধনা। উনি একজন, আমার তো মনে হয় যে উনি অভিনেতা ঠিক, কিন্তু উনি একজন গবেষক, তার থেকেও বড় কথা উনি একজন সাধক। এটা হলো সব থেকে বড় ব্যাপার। তো পরপর যেটাতে যাব, এরপরে টাইম মেশিনে করে একটু এগোবো 1957-54-এ ছিলাম, 1957 সেখানে আমরা হারানো সুর ছায়াছবিতে যাব। হারানো সুরে কিন্তু উনি আবার প্রযোজনাও করেছেন হারানো সুরে। তো সেখানে গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং হেমন্তবাবুর নিজের সুর, আজ দুজনার দুটি পথ শোনাই। বড় সুন্দর একটা কম্পোজিশন, দেখো। আজ দুজনা দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। তোমার পথ আলোয় ভরানো জানি, আমার পথ আধারে আছে যে ঢেকে। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে। সেই শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে। তোমারে তবু দেখি বারে বারে, আজ শুধু দূরে থেকে। আমার পথ আধারে আছে যে ঢেকে। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। আমার কুল ছাড়ি
তব বিশ্বরণের খেয়া ভরা পালে অকুলে দিয়েছে পাড়ি। আমার কুল ছাড়ি তব বিশ্বরণের খেয়া ভরা পালে অকুলে দিয়েছে পাড়ি। আজ যতবার দীপ জ্বালি আলো নয় তাই কালি। আজ যতবার দীপ জ্বালি আলো নয় তাই কালি। এ বেদনা তবু সহি হাসি মুখে নিজেরে লুকায়ে রেখে। আমার পথ আধারে আছে যে ঢেকে। আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। সত্যি কথা বলতে আজকে 2025-এর তো প্রায় ধীরে ধীরে শেষের দিকে আমরা যাচ্ছি। এখানে দাঁড়িয়েও আজকে আমরা এই গানগুলো অতটাই প্রাসঙ্গিক মনে হয় যেন এই তো তৈরি হয়েছে। একদম মনে তো এই তৈরি হয়েছে, এই তো তৈরি প্রাসঙ্গিক, একদমই তাই। মানে যিনি লিখছেন, যিনি সুর করছেন, সেটাই যেন শাশ্বত হয়ে গেছে। সিনক্রোনাইজেশনটা কত সুন্দর। আর একটা ব্যাপার হচ্ছে যে দেখো হেমন্তবাবু নিজে এমন একজন কিংবদন্তি গায়ক, মানে এই ভয়েস তো আর হবে না। সলিল চৌধুরী একবার বলেছিলেন যে এরকম যে আমরা ভগবানের কণ্ঠস্বর, মানে ভগবান পুরুষ কি স্ত্রী আমরা জানি না, তো জানি না, তো ভগবানের কণ্ঠস্বর যদি উনি পুরুষ হতেন তাহলে ওনার কণ্ঠস্বর হেমন্ত মুখার্জির মতোই হতো, হেমন্তদার মতো। আমরা বলেই থাকি কত বড় কথা। কিন্তু সুরকার হেমন্ত মুখোপাধ্যায় সেটা কত একটা বড় প্যারামিটার। মানে সুরকার হিসাবেও যদি উনি শুধু যদি থেকে যেতেন, একদমই তাই, বাঘিনী থেকে শুরু করে যদি হতো, তাহলে মানে ভাবা যাচ্ছে না। মানে পরবর্তীকালে মানে কতটা সময় ধরে ভালোবাসা পর্যন্ত মানে উনি কাজ করে গেছেন, মানে সেই সময় পর্যন্ত। তো এইটাই ব্যাপার, মানে সিনক্রোনাইজেশনটা। আর এই আর একটা অদ্ভুত ব্যাপার দেখো, উত্তম হেমন্ত গলার যে ম্যাচ পয়েন্ট, এই জায়গাটায় আমি আসবো। প্রশ্ন, একজন বন্ধু রয়েছেন, দেখে নেবো চট করে। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, সুপ্রভাত দিদি। সুপ্রভাত। আমি বিবেক কর বলছি। হ্যাঁ বলুন। মানে পুরুলিয়া থেকে বলুন। প্রসূনের কাছে যাই। প্রসূন, সুপ্রভাত। সুপ্রভাত, নমস্কার। নমস্কার। আপনার গান শুনছি, খুবই ভালো লাগছে, এর আগেও শুনেছি। আর আজকে একটা বিশেষ দিনে, 24শে জুলাই ওনার মৃত্যুদিন গেছে, আজকে আপনি এসছেন। আপনি একটু বলছিলেন উত্তম কুমারের বিষয়ে যে উনি একজন গবেষক, সাধক। তার সাথে কিন্তু আরেকটা জিনিস আমি জুড়ে দিতে চাই, উনি একজন মস্ত বড় গায়কও ছিলেন। কিন্তু নিশ্চয়ই আমরা তো সেই প্রসঙ্গে ঢুকবো আস্তে আস্তে। নিশ্চয়ই। এবং সেই গায়ক ছিলেন বলেই কিন্তু উনি যে লিড দিতেন বিভিন্ন হেমন্ত বাবু বা অন্যান্য যাদের সঙ্গে লিড উনি দিয়েছেন, প্রত্যেকের সঙ্গে কিন্তু মনে হতো উত্তম কুমারই গাইছেন। অ্যাকচুয়ালি সেটা সম্ভব হতো কিন্তু উনি যেহেতু প্রকৃত একজন গায়ক ছিলেন বলেই। এবং আরেকটা জিনিস, অ্যাকচুয়ালি ওনাকে তো আমরা খুব একটা মানে চাক্ষুষ পাইনি, ওনার সিনেমা দেখেছি বা কিন্তু 1980 সালে যখন উনি চলে গেলেন 24শে জুলাই, তখন খুবই ছোট আমি। কিন্তু আমার মনে আছে খুব সকালের দিকে খবরটা পেয়েছিল বাড়ির লোক, এবং সেদিন সকাল থেকে না বাড়িতে রান্না বান্না কিছু হচ্ছিল না। 25শে জুলাই সকাল থেকে। হ্যাঁ, 25শে জুলাই সকাল থেকে। হ্যাঁ, সবাই গালে হাত দিয়ে বসে আছে। আর তখন তো এই সারাদিন টিভি চলার একটা ব্যাপার ছিল না, রেডিওতে খবরের কাগজের খবর। এবং সবাই গালে হাত দিয়ে বসে আছে, বাড়িতে প্রায় সবার চোখেই জল। মানে কতটা একজন সিনেমার হিরো কতটা প্রাসঙ্গিক এবং কতটা আন্তরিক হলে এটা সম্ভব। একেবারে যেন বাড়িরই কারো মৃত্যু ঘটেছে, এরকম একটা সিচুয়েশন হয়েছিল। এই জিনিস অপূরণ, মানে পূরণ হবার নয়। সত্যি একদমই তাই, এটা অপূরণীয়, আর কোনোদিন এটা পূর্ণ হবে না। আর একজন বন্ধুও রয়েছেন আমাদের সাথে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার দিদি, গুড মর্নিং। মর্নিং, কে বলছেন? আমি বিপদ ভঞ্জ শাহ ভবনপুর থেকে বলছি। বলুন দাদা।
খুব ভালো প্রোগ্রাম হচ্ছে, আপনার সঞ্চালন খুব ভালো হচ্ছে। এবং বসুন্ধরা কাছে যাই। বসুন্ধরা, গুড মর্নিং, সুপ্রভাত। গুড মর্নিং। সুপ্রভাত, আমি একটি গান অনুরোধ করছি, যদি সম্ভব একটু করলে ভালো লাগবে। একটি হচ্ছে অগুবতী সুন্দরী এই তো জীবন, আর দুই নম্বর বউটাকে পাগলা গান উঠবে আপনার নাচলে কোনো জানা, আর হলো ছদ্মবেশী বাঁচাও মরে যদি প্রেম করুন। এই তিনটে মধ্যে একটু করে ভালো লাগবে। সঙ্গে নিলাম নমস্কার এবং যন্ত্র যারা আছে তারা খুব ভালো বাজাচ্ছে, তাদের পরে গান অসুখ করলো। অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা গানেও যাব এবং আরো অনেক তথ্য আছে সেগুলোও দেব। একদম সরাসরি আমরা একটুখানি এগিয়ে যাই। ওই যে বললাম আমরা যে টাইম মেশিনে করে আজকে ঘোরাঘুরি করবো, এবং সেই সময়টার মধ্যে যে সময়টাতে উনি ছিলেন, যে সময়টাতে উনি কাজ করে যাচ্ছিলেন, সেই সময়টাতে অর্থাৎ এবারে আমরা একটুখানি এগোবো। আমরা ছিলাম 1957-এ, 7 থেকে আমরা একটু 72-তে যাই, আবার পিছবো। সেখানে আমরা পাচ্ছি হার মানাহার, পাচ্ছি আলো আমার আলো। তো আপাতত আমরা হার মানাহার ছায়াছবি থেকে এবার উত্তম মান্না জুটি। এখনই আমরা কোনো একটা জুটিতে ফিক্স থাকবো না, আমরা একটু একটু করে এগিয়ে যাই। উত্তম শ্যামল জুটিও আসতে পারে। উত্তম মান্না জুটির একটা বিখ্যাত গান শোনাই। এসেছি আমি এসেছি দূর থেকে বহু দূরে, পথে পথে ঘুরে ঘুরে এসেছি আমি এসেছি। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই কুঞ্জের পারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই কুঞ্জের পারে। তুমি দাও সাড়া দাও, এসো নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই কুঞ্জের পারে। পরো পরো মালা পরো, সাজো আমারই পুষ্পহারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই কুঞ্জের পারে। চেয়ে দেখো দিগন্ত জুড়ে, কত পাখি যায় ওড়ে। চেয়ে দেখো দিগন্ত জুড়ে, কত পাখি যায় ওড়ে। ঘুরে ঘুরে বহু দূরে, ওরা ডাকে তোমারে আমারে। পরো পরো মালা পরো, সাজো আমারি পুষ্পহারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই কুঞ্জের পারে। আমি খুশির দুরন্ত ঝড়ে ছুটে আসি আসরে। আমি খুশির দুরন্ত ঝড়ে ছুটে আসি আসরে। মন ভরে আলো করে, বাঁধ ভাঙা প্রাণের জোয়ারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই কুঞ্জের পারে। তুমি দাও সাড়া দাও, এসো নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই কুঞ্জের পারে। কত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন উত্তম কুমার। তার পুত্র গৌতম চট্টোপাধ্যায় যখন অভিনয়ে আসার ইচ্ছা প্রকাশ করলেন পড়াশোনার পরে, একদম এটা প্রসূন যেহেতু স্টাডি করেন উত্তম কুমার সম্বন্ধে আরো ভালো জানেন, কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে এটা খুব বাস্তব। আমরা হিউম্যান নেচার বলি, মানুষের এটা কি বলবো, মানে একটা বেসিক ইনস্টিংক্টের মধ্যে পড়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে মানুষের না, যে মানুষের পারিনি তার থেকেও বেশি যাবে। হ্যাঁ না, মানুষের একটা অদ্ভুত অভ্যেসে পরিণত হয়ে গেছে তুলনা করা।
হ্যাঁ, তুলনা করা এটা আমাদের একটা বিশাল বড় দোষ, এবং সেটা তো হয়েওছে। এটা হয়েছে বহুবার, এখনো হয়ে থাকে। সেটা শুধু টলিউড কেন, বলিউডের ক্ষেত্রে হয়, একদম তাই। হলিউডের ক্ষেত্রে কিশোর কুমার, অমিত কুমার, এটা হয়েছে, একদম তাই, মানে নানান ক্ষেত্রে। অমিত সিঙ্গিং কুমার তো জগতে সেটা হয়েছে। পরিষ্কার বলেন যে সবসময় একদম। বাবাকে নিয়ে তুলনা হয়, এবং সেটা নিয়ে উনি খুব মানে বিরক্ত কোথায় বাবা, ব্যাপারটা নিয়ে। কোথায় মা, কোথায় একদম। এইটা আমাদের একটা অদ্ভুত রোগ বলতে পারি। উত্তম কুমার এটা বুঝেছিলেন বলেই কিন্তু গৌতম চট্টোপাধ্যায়কে বলেছিলেন যে না, তুমি এই অভিনয় জগতে অন্তত এসো না, কারণ তোমার তুলনা তখন গৌতম হিসেবে না, উত্তম কুমারের ছেলে হিসেবে হবে। তখন তুলনা বেড়ে যাবে। আমি যেভাবে কষ্ট করে দাঁড়িয়েছি, আমি অনেক স্ট্রাগল করেছি, আমি চাই না তুমি অত স্ট্রাগল করো। এটা একদম চরম বাস্তব বিষয়। হ্যাঁ, অন্য জায়গায় তিনি এস্টাবলিশ হয়েছেন, এটা বড় বিষয়। আরেকটি কথা বলবো, উত্তম কুমারের অভিনয়, আমরা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম, অতীব সাবলীল অভিনয় ছিল। আর তৎকালীন সময়ে দাঁড়িয়ে ঠিক তোমার আমার যেমন আমরা কথা বলছি এইভাবে নাকি অভিনয় করা যায়, এটা উত্তম কুমার প্রথম দেখিয়েছিলেন। Exactly, কারণ নায়ক exactly. ছবিতে ওই অংশটুকুই তুলেছিলেন যে কি কমল মিত্র বলছেন যে বিড়বিড় করছো কেন, জোরে বলো বাবার সামনে। উত্তম কুমার বলছে বাবার সামনে মাথা তুলে বা কলা তুলে কথা বলা যায় না, এটাই আমাদের একদম শিক্ষা। তাই। তাই যে অভিনয়টাও আমাদের সেই রকমই হবে, যে আস্তে করে হবে, জোরে নয় যে আমার ডায়লগটাকে থ্রো করতে হবে তার জন্য না। এটা আজও আমাদের শেখান বিষয় রয়েছে। ওখানে একটা ডায়লগই ছিল যে এখানে এটা কি তোমার স্বগতোক্তি নাকি হলিউড স্টাইল। হলিউড স্টাইল তো একদম। এইটাই একটা ব্যাপার যে না, বাবার সামনে তো সেভাবে কথা বলা যায় না বলেই আমি জানি সেই যে ব্যাপারটা, যে এই যে ব্যাপারটা। এবং সব থেকে বড় কথা হচ্ছে যেটা আমি যেহেতু কিছুটা, খুব কম হলেও কিছুটা আমি নাট্য জগতের সঙ্গে যুক্ত, থিয়েটারের সঙ্গে, তো সেখানে আমার মধ্যে এই প্রশ্নটা এসেছিল এবং সেইখান থেকে একটা উত্তর পেয়েছিলাম। আমি শুধু উত্তরটা বলবো, সেটা হচ্ছে যে উত্তমবাবুর সময়, উত্তমবাবুর প্রথম দিকে থেকে শুরু করে পরবর্তীকালে যেভাবে নিজেকে ডেভেলপ করে নিয়ে গেছেন, উনি ভীষণভাবে হলিউড পিকচার দেখতেন, তো তার সঙ্গে নিজস্ব মনন চিন্তন সব কিছু মিলিয়ে মিশিয়ে উনি যে জায়গাতে নিয়ে গিয়েছিলেন, অন্যরা মানে উইথ ডিউ রেসপেক্ট টু অল, কি হয় সবার ক্ষেত্রে, এটা আমার দৃষ্টটা, মানে এটা আমার মাস্টারমশাইরা বলেন, ওনারা যারা গবেষণা করেন এটা নিয়ে, অভিনয় নিয়ে, আমরা স্টুডেন্ট অফ অ্যাক্টিং আমরা শুনেছি, সেটা হচ্ছে যে উনি ওনার সমসাময়িক যারা ছিলেন তারা ওই সময়ের জন্য তারা একদম স্যাচুরেশন পয়েন্টে ছিলেন ওই সময়ের জন্য, মানে সেখানে ওনারা সম্পৃক্ত ছিলেন। উত্তমবাবু ওই সময় থেকে আরও 25 বছর এগিয়ে গিয়ে সম্পৃক্ত হয়েছিলেন, মানে ওনার সময় থেকে 25 বছর পরে যে চালচলন, যে অভিব্যক্তি, যেটা আমরা এখন বিলং করছি, সেইখানে উনি পৌঁছে গেছেন, যার ফলে উনি কিন্তু আলাদা হয়ে গেছেন, এবং তারপরেও গবেষণাটা কিন্তু চলতে থাকছে। এই যে একটা জায়গা, একেবারেই তাই। আচ্ছা, 1967, আচ্ছা আমরা আবার 67-এ আসছি। হ্যাঁ, না 67 না, 1964 অসীমা মুখোপাধ্যায় সুর করলেন। আর অবশ্যই গৌরীপ্রসন্ন মজুমদারের কথা, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, এগুলো তো চলেই আসবে। এলো গৌরীপ্রসন্ন মজুমদার, চৌরঙ্গী। এখানে একটা ইউনিক ক্যারেক্টার, একদম আইকনিক ক্যারেক্টার, স্যাটা বোস। হ্যাঁ, তো সেই একটা অদ্ভুত চরিত্র। উত্তমবাবু তো বিভিন্ন চরিত্র সবসময়, মানে যেগুলো ইউনিক হয়ে গেছে, সিগনেচার চরিত্র হয়ে গেছে, তো সেরকম। সেখান থেকে একটা গান শোনাই, মান্নাবাবুর গাওয়া গান। হ্যাঁ, শোনাই। বড় একা লাগে এই আধারে, বড় একা লাগে এই আধারে, মেঘের খেলা আকাশ পারে, মেঘের খেলা আকাশ পারে, বড় একা লাগে এই আধারে, বড় একা লাগে এই আধারে, মেঘের খেলা আকাশ পারে। সারাটি দিনের কাজে
কি জানি কি ভেবে আমি সারাটি দিনের কাজে, কি জানি কি ভেবে আমি কেমনে ছিলেম ভুলে এই বেদনাকে, কে যে বলে দেবে এই আমাকে, কে যে বলে দেবে এই আমাকে। মেঘেরও খেলা আকাশ পারে বড় একা লাগে এই আধারে, বড় একা লাগে এই আধারে। মেঘেরও খেলা আকাশ পারে। এই তো ভালো ভাবি একা ভুলে থাকা, এই তো ভালো ভাবি একা ভুলে থাকা। থাক না পড়ে পিছে এই পিছু ডাকা, চেনা অচেনাতে যাক না মিশে, চেনা অচেনাতে যাক না মিশে। মেঘেরও খেলা আকাশ পারে বড় একা লাগে এই আধারে, বড় একা লাগে এই আধারে। মেঘেরও খেলা আকাশ পারে, মেঘেরও খেলা আকাশ পারে। কত মেলোডিয়াস সং ওই সময়ে। এখানে আরেকটা কথা তোমাকে বলি, দেখো সেটা হচ্ছে যে চৌরঙ্গী ছায়াছবিতে আরেকজন মানে প্রবাদ প্রতিম অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়, উত্তম শুভেন্দু জুটি। তো উত্তম শুভেন্দুবাবু বলেছিলেন এতে যে আমি তো উত্তমদার অন্ধ ভক্ত, তা শুভেন্দু চট্টোপাধ্যায় হাসিটা তো মুক্তোর মতো। উত্তমবাবু বলেছিলেন যে তুই তুই করে বলতেন যে শোন, তোর এই হাসিটার জন্য আমি কাউকে খুনও করে ফেলতে পারি, আমি এতটাই হাসির ভক্ত, যদি প্রয়োজন পড়ে আমি কাউকে খুনও করতে পারি। এই হাসিটা ভীষণ ভালো, বা কে কাকে বলছে, আর সেই ভুবন ভোলানো হাসিতে আমরা সবাই নিজেরা খুন হয়ে যাচ্ছি। সত্যি তাই না, এটা একদম সত্যি কথা। বলা হয় যে উত্তম কুমার যখন সেটে থাকতেন উনি যতটা সম্ভব পরিবেশটাকে সহজ করার চেষ্টা করতেন। এই নয় যে আমি মহানায়ক উত্তম কুমার, আমি যখন সেটে পা রাখছি তখন আমার আশপাশে বা আমার জুনিয়র যারা রয়েছে, আমরা তো লাস্টে ওনার একদম শেষের দিকে যেটাতে অগবধূ সুন্দরীতে যেখানে তার হার্ট অ্যাটাক হলো, মৌসুমী চট্টোপাধ্যায়কেও উনি, যে তুমি একটু আগে বললে না যে শুভেন্দু চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে বলেছিল তোর হাসিটা এরকম মুক্তোর মতো হাসি, মৌসুমী চট্টোপাধ্যায়কে পর্যন্ত বলেছিল আরে তুই তো আমার থেকেও মারাত্মক অভিনেত্রী রে, আমি কি অভিনয় জানি, আমি তো কিছুই জানি না। এই জায়গাটা উত্তম কুমারের আমার মনে হয় ভীষণ কোঅপারেশন। এবং মানে আমাদের সুযোগ হয়েছিল এখানে, মৌসুমী চট্টোপাধ্যায় দুবার এসেছিলেন চ্যানেলে, তো উনি বলেছিলেন যে এটা আমার একটা বড় পাওয়া যে মহানায়ক আমাকে সার্টিফিকেট করে দিচ্ছেন যে আমি ভীষণ ভালো অভিনয় করি। এতে কি হলো, ওনার সঙ্গে আমার যে ডিস্টেন্সটা ছিল এজের হোক কর্মক্ষমতার জায়গা থেকে হোক সেইটা মিটে গেল, ফলে আমি আরো যেন সহজ হয়ে গেলাম। এইটা ছিলেন উত্তম কুমার। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ, গুড মর্নিং। নমস্কার, কে বলছেন? স্নেহাশিস রাহা, লক্ষণ দর্শন, হাওড়া ময়দান থেকে বলছি। হ্যাঁ বলুন। সুবর্ণদি, আপনাকে এবং প্রসূনবাবু, আমার মনে হয় আজকের দিনে প্রসূনবাবুর থেকে উপযুক্ত শিল্পী এত তথ্য সমৃদ্ধ হচ্ছে কি বলবো। আর মানে ভার্সেটাইল শিল্পী যদি
বলা চলে প্রথম সারিতে অবশ্যই প্রসূনবাবুর নাম। একেবারে একেবারে। আমি একটা ছায়াছবির কথা বলছি, আমাদের হাওড়ার গর্ব দীপঙ্কর চট্টোপাধ্যায় একটা বইতে সঙ্গীত পরিচালনা করেছিলেন, বাঘবন্দি খেলা। অবাক করার ব্যাপার, ওই একই সিনেমায় হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দুজনকে দিয়ে তিনি গান গাইছিলেন, এবং সবচেয়ে যেটা আশ্চর্য, যে গানটা গাওয়ার কথা মান্না দে সেটা গাইলেন হেমন্ত মুখোপাধ্যায়। আয় আয় আসমানি কবুতর আর টুকু হাসি তোলফালা। ঠিক ঠিক ঠিক, যে কোনো একটা যদি গাইতে পারেন শিল্পী ভালো লাগবে। এখানে বিষয়টা হচ্ছে আপনাদের বলি, সেটা হচ্ছে যে আমি দীপঙ্কর বাবুর সঙ্গে খুব ওতপ্রোতভাবে যুক্ত। আচ্ছা, একদম, মানে আমি শুধু এটা বলতে ভুলে গেলাম যে স্যার আজকের এপিসোডটা আপনি দেখবেন, এটা আমার খুব মিস হয়ে গেল। ওহো। এবং এখন সেটা সম্ভব নয়, কারণ স্টুডিওতে রয়েছি। বিষয়টা হচ্ছে যে সেই সময়কার কথা আমি একটু ছট করে এক লাইন বলে আমি পরের গানে চলে যাব, কারণ আজকে একটু তথ্যপূর্ণই হতে হবে। বিষয়টা হচ্ছে যে যখন আমাকে দীপঙ্করবাবু বলছিলেন আমাদেরকে যে জানো সেই সময়তে আমি তখন বয়সে তরুণ, এবং তখন 1974 রিলিজ করে বাঘবন্দি খেলা, এবং আমি একটি হারমোনিয়াম নিয়ে বসে আছি। সিনটা ছিল এরকম যে হারমোনিয়ামে ঠিক অপোজিটে মান্না দে বসে আছেন, টুকরো হাসি তোলফোয়ারা তখন তোলানো হচ্ছে, হেমন্তবাবু বসে আছেন যে সেদিনকেই এক সিটিংয়ে আয় আয় আসমানি কবুতরটা একটু দেখে নেওয়া হবে, পরে যদি সুযোগ না পাওয়া যায়, পরে সুযোগ পাওয়া গিয়েছিল আবার তোলানোর, কিন্তু যদি না পাওয়া যায় তো ভীষণ ব্যস্ত, অসম্ভব ব্যস্ত। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই হেমন্তবাবু প্রসঙ্গে আপনাকে বলি আপনাদের, সেটা হচ্ছে উনি এত তাড়াতাড়ি গান তুলতে পারতেন, এতটা ফাস্ট, মানে মানুষ ভাবার আগে যে এই গানটা তোলা, তারপরে তার রেকর্ডিং সমস্ত কিছু, মানে হেমন্তবাবুর ওয়ান টেক সব কিছু কমপ্লিট হয়ে যেত এতটা। মান্নাবাবু কিন্তু প্রচণ্ড খুঁতখুঁতে, এবং উনি কিন্তু এক টেকে কখনোই স্যাটিসফাই হতেন না। হ্যাঁ, তো সেই আলোচনা একদিন সময়ান্তরে করা যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে সিনটা এরকম ছিল, মান্নাবাবু হারমোনিয়ামের সামনে, হেমন্তবাবু পাশে, আর দরজার সামনে এত বড় একটা সিগারেট হাতে উত্তমবাবু স্বয়ং রয়েছেন বসে দাঁড়িয়ে, উনি শুনে নিচ্ছেন গানটা তোলাটা কিভাবে হয়। খুব প্রাসঙ্গিক কথা, ভীষণ ইম্পর্টেন্ট, যে এক্সপ্রেশন কিন্তু উনি দেবেন আয় আয় আসমানি কবুতর, সেখানে টুকরো হাসি তোলফোয়ারা নয়, কিন্তু সেটা যেহেতু সেটা ওটা অসীম কুমার দিয়েছিলেন, লিপ দিয়েছিলেন, কিন্তু যেহেতু সেটা ফিল্মের সঙ্গে সংযুক্ত, এবং তারপরেই উত্তমবাবুর এন্ট্রি, সেটা শেষ হচ্ছে, উত্তমবাবু আস্তে আস্তে তার একটা ওয়েদার তৈরি হচ্ছে এবং উত্তমবাবু ঢুকে যাচ্ছেন সেখানে, সেই এন্ট্রিটা হওয়ার আগে ওটা কিভাবে শেষ হচ্ছে সেটা জানা দরকার, এই একটা জিনিস। তো সেই গানের চলন কি সেটা জানা দরকার। অ্যাট দ্য সেম টাইম আয় আয় আসমানি কবুতর ইনটক্সিকেটেড অবস্থায় সেটা কিভাবে সেই জায়গাটা তার চলন কি হচ্ছে, এরপর বাকিটা তো ওনার চিন্তন মনন চলে যাচ্ছে। মানে একটা সময় ছিল যে সময়তে বম্বেতে উনি গাড়ি নিয়ে যাচ্ছেন, মান্নাবাবুর সঙ্গে দেখা, মান্নাবাবু বলেন যে আপনার ওই টেপ রেকর্ডের গল্প, ওই টেপ রেকর্ডার ওটা ও সবসময় ওটা নিয়ে ঘোরেন, যে হ্যাঁ সে তো ঘুরতেই হবে। 1967 আপনি যেভাবে গেয়েছেন ওই আমি জামিনী তুমি শশী হে, সেখানে আমার টেপ রেকর্ডার ছাড়ার উপায় নেই, আমাকে তো সর্বক্ষণ ওটা শুনতে হচ্ছে, না হলে আমি গানটা না তুললে আমি কি করে এই যে কথাটা, গানটা না তুললে কি করে রিলিফ দেবো। আর এখন আমরা কাজ করি স্টুডিওতে গিয়ে, গানটা কার জন্য গাওয়া হচ্ছে সেটা জানি না, যিনি পিকচারাইজেশনে যিনি থাকবেন, যে ক্যারেক্টার, উনি জানেন না আসলে কে গানটা কি হবে না হবে, কোনো ব্যাপারটাই হয় না, সবই ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, যার ফলে ব্যাপারটাই সেরকম। এবং আমরা গান গাইতে গেলে কতটা চিন আপ হবে, কতটা চিন ডাউন হবে, একজন সিঙ্গার কিভাবে গাইছে, তার এক্সপ্রেশন কি হবে, এটাকে কিন্তু উনি ভালো করে গ্রিপ করতেন। একদম, অনেকটা তথ্য আমরা এই দেয়া নেয়া করছি, হয়তো বা তাতে গানের সংখ্যা কমে যাচ্ছে, গানের সংখ্যা আমরা বাড়িয়ে নেব অবশ্যই আফটার দ্য ব্রেক। কিন্তু এখন যে গানটা শোনাবো, উত্তম শ্যামল জুটি, এখনো সে গান পরিবেশন করা হয়নি, এটাও আর একটা ইতিহাস। এবং উত্তমবাবু, শ্যামলবাবু, মানবেন্দ্রবাবু এরা তো সবাই বন্ধুবান্ধব ছিলেন, যার ফলে ওনারা যখন ইউনাইটেডলি কাজ করতেন তখন কিন্তু উত্তমবাবুর সঙ্গে এরাও কিন্তু একদম ওতপ্রোতভাবে থাকতেন। যেমন 74 দেখা গেছে, 1974 সালে ঢুকছি এবার, বন পলাশির পদবলি, এখানে উত্তমবাবুই সব কিছু করেছেন এই ফিল্মটা, এবং এটা একটা উদ্দেশ্য নিয়ে করা হয়েছে, একটা সাহায্যের দানের জন্য করা হয়েছে, এখানে কেউ কোনো পেমেন্ট নেয়নি। উত্তমবাবু জীবনে 2টো ফিল্ম করেছেন বিনা পারিশ্রমিকে। ওনার শেষ যে পিকচার, শেষ যে ছবি অগবধূ সুন্দরী কিন্তু নয়, সেটা দুই পৃথিবী, সেখানেও কিন্তু কোনো বন্যা ত্রাণের জন্য সেই টাকা দেওয়া হয়েছিল, কোনো কেউ নেননি। শোনাই তো, যে গানটা শোনাবো শ্যামলবাবুরই গাওয়া, ওনারই সুর, বি ফ্ল্যাট। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁপন, পরনে নীলাম্বরী। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁপন, পরনে নীলাম্বরী। পাগল আমি রূপ দেখে, মনে লয় ওই অঙ্গ থেকে অরূপ চুরি করি।
বাজায় কাপন পরনে নীলাম্বরী। চোখ লয় দুটি ভ্রমর কাজল কালো, যেন ওই পদ্ম মুখে মানায় ভালো। ও মুখের কাছে কি তাই হার মেনে যায় পূর্ণিমার ওই কোজাগরী। পাগল আমি ওর রূপ দেখে, মনে লয় ওই অঙ্গ থেকে ও রূপ চুরি করে। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাপন পরনে নীলাম্বরী। দোলে বেনি মনি হার যেন ফণি, পায়ে তার নূপুর যে ওই তোলে ধ্বনি। শ্রাবণের ধারার মতো রূপ লাবণী অঙ্গ থেকে পরে ঝরি। পাগল আমি ওর রূপ দেখে, মনে লয় ওই অঙ্গ থেকে ও রূপ চুরি করে। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাপন পরনে নীলাম্বরী। পাগল আমি ওর রূপ দেখে, মনে লয় ওই অঙ্গ থেকে ও রূপ চুরি করি চুরি করি চুরি করি চুরি করি চুরি করি। অসাধারণ এখানে একটা অসাধারণ অসাধারণ বলতে হবে আমাকেও, একটা এক্সটেন্ডেড অসাধারণ একটা বলবো। সেটা হলো এই যে অ্যাকম্প্যানিমেন্ট অ্যারেঞ্জমেন্টটার সঙ্গে সঙ্গে, এটা তো লাইভ শো, অ্যাবসলিউটলি লাইভ শো, আমাদেরকে কোনো দেখাও হয় না, দেখা এখানে। সুতরাং আপনারা অবশ্যই ওনাদের জন্য একটা বাড়িতে বসে একটা হাততালি দেবেন সবাই, জোরে হাততালি। আমাদের আজকে এই জানা অজানায় উত্তম নিয়ে আমরা প্রসূনকে নিয়ে এবং আমাদের শিল্পী যারা সমস্ত মিউজিশিয়ানস রয়েছেন তাদেরকে নিয়ে পথ চলবো আপনাদের নিয়ে। আমরা আজকে কথা এবং গান দুয়ে মিলে একটা সুন্দর মেলবন্ধন নিয়ে অনুষ্ঠানটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর একদম শেষের দিকে আমরা চলে এসেছি, আমাদের অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা পৌঁছে যাচ্ছি। যদিও কয়েকটি কথা বলা অবশ্যই প্রয়োজন, তার কারণ হচ্ছে আমরা যে জেনারেশন, তার পরবর্তী জেনারেশন, এখনকার যে জেনারেশন, তাদের ক্ষেত্রেও আমি বলবো যে মহানায়ক উত্তম কুমার, আমরাও কিন্তু তাকে পর্দায় দেখেছি, আমাদের এই সুযোগ হয়নি যে তাকে সামনাসামনি দেখি। আর আমাদের এখনকার জেনারেশনের তো প্রশ্নই উঠছে না। তবে হ্যাঁ, উত্তম ভালোবাসা এটা আমাদের তৈরি করাটা বাঞ্ছনীয়। তার কারণ এই যে একটু আগে একটা কথা প্রসঙ্গক্রমে উঠল যে উত্তম কুমারের সময়কালে 25 বছর এগিয়ে ভাবতেন উত্তম কুমার, এটা একদম বাস্তব কথা, যার জন্য উনি খুব সহজ সরল অভিনয়ের মধ্যে ছিলেন, খুব কঠিন কিছু না। আমরা ঝিন্দের বন্দির উত্তম কুমারকেও দেখেছি, আমরা অগবধূ সুন্দরীর উত্তম কুমারকে দেখেছি, আমরা বনপলাশীর পদাবলীর উত্তম কুমারকে দেখেছি, আমরা অমানুষের উত্তম কুমারকে দেখেছি। আবার আমরা ছোটি সি মুলাকাত ছবির টুইস্ট করা উত্তম কুমারকেও দেখেছি। বিষয়টা হচ্ছে আমি কি চরিত্রের মধ্যে রয়েছি এবং সেই চরিত্রটাতে আমি কতটা বাঁচছি, এটা বড় বিষয়। অর্থাৎ আমি যে চরিত্রে অভিনয় করছি সেই চরিত্রের মধ্যে আগে আমাকে প্রবেশ করতে হবে। আজকের যুগে দাঁড়িয়ে যেটা ঠিক নায়কে কমল মিত্র বলেছিলেন যে ও হে বিড়বিড় করছো কেন, এটা তোমার কি স্বগতোক্তি, এই কথাটা একদম বাস্তব। তার কারণ নাকি বলিউড স্টাইল, কারণ এই যে বলিউড আজকে এটা ভাবছে, উত্তম কুমার সেই সময় ভেবে নিয়েছিলেন এবং সেটার জন্যই কিন্তু আজকে আমাদের এতটা আমার মনে হয় সমৃদ্ধ হয়েছে অভিনয়ের জগৎ। প্রসূন, আমরা আবার বিরতির পর প্রসূনের কাছেই চলে যাব। প্রসূন, কোন গানে যাব আমরা? অ্যারেঞ্জমেন্ট একটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল সেই সময়তে, এবং উত্তম মান্না জুটি বা উত্তম হেমন্ত জুটির ক্ষেত্রেও তবলার একটা বিরাট ভূমিকা।
বিশাল। এবং সেখানে আরেকজন মানুষের নাম করতেই হয়, তিনি হলেন রাধাকান্ত নন্দী। একেবারে হ্যাঁ, এই যে এক প্রবাদ প্রতিম তবলা শিল্পী একজন, উনি একটা দিক সেই সময় ধরে রেখেছিলেন, কমার্শিয়াল বাজনার একটা দিক ধরে রেখেছিলেন। এবং রাধাকান্ত নন্দী একটা স্টাইল হয়ে যায়, রাধাকান্ত নন্দী স্টাইল। পরের প্রজন্ম কিন্তু সেই স্টাইলটাকে অনুসরণ করছে। একদম সরাসরি 1961-এ যাব। উত্তমবাবুর নিজেরই লিপে হেমন্তবাবু গাইছেন, যেখানে হেমন্তবাবু উত্তমবাবুর হয়ে কিছু কথাও বলে দিচ্ছেন। উত্তম কুমার বিশ্বজিৎ জুটি, দুই ভাই ছায়াছবি, গৌরীপ্রসাদ মজুমদারের লেখা, সেখানে রাধাকান্ত নন্দীর বাজনা। ডি শার্পে করি, ডি শার্প দাও, ই ফ্ল্যাট। তোমাকে দিয়ে শুরু করি। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মনে হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার তারে, তারে বলে দিও গামাপা মাগারে। আমরা যেখানে যখনই পারফর্ম করি তখন এই জায়গাটা থেমে যায়, কারণ একটা ওইতিহাসিক জায়গা। একদমই তাই, ওটা দরকারও যেন মনে হয়। এক্স্যাক্টলি। এবং এখানটা কিন্তু উত্তমবাবু বলেননি, এটা হেমন্তবাবুই বলে দিয়েছেন, উত্তমবাবু লিপ দিয়েছেন। ঠিক আছে, কি কথা, কি রে থামলি কেন, বাজা। এই কথাটা আমরা সকলে কিন্তু জানি। গামাপা মাগারে সারে বা গারে গা সারে সানে সা, ওই ফুলো মালা দিল শুধু জ্বালা, ধুলায় সে যাক ঝরে যাক না, এই ভাঙা বাঁশি ভুলে যদি হাসি, ব্যথায় সে থাক ভরে থাক না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। তারে বলে দিও সে যেন আসে না, তারে বলে দিও মন কেন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও গামাপা মাগারে সারে মা গারে গা রে সারে সানে সা, নেই আলো চাঁদে কেন রাত কাঁদে, এ আধার শেষ তবু হয় না, যায় প্রেম সরে ফাঁকি দেয় মোরে, এই ব্যথা প্রাণে সয় না, হায় স্বপ্নে আঁখি আর ভাসে না, হায় স্বপ্নে আঁখি আর ভাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। অসাধারণ।
আর সেই রাধাকান্তন্দির এবং তার সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়, একদম, এবং- আজকে প্রসূন এবং মৃগাঙ্কদা। এক্স্যাক্টলি, মানে অসাধারণ। মৃগাঙ্কদা আমার সঙ্গে একমত হবে যে সেই স্টাইলটা কিন্তু আমরা অনুসরণ করে যাচ্ছি, একদমই সেটাকেই তাই। কিন্তু আমরা আমাদের মতো ভাঙা গড়ার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি, একদম। কারণ ওই স্টাইলটা থেকে বেরোনো যাবে না, ওটা ঐতিহাসিক হয়ে গেছে। ওটা আমাদের যে বলছিলাম একটু আগে যে আমাদের মনে গেথে যাওয়া, মনে গেঁথে যাওয়া এটাই ব্যাপার। কিন্তু গেথে একদম, গেছে। একদম, আচ্ছা, একদম। এরপরে আমরা কোন গানে যাব? সরাসরি যে গানটাতে যাবো 1967-এ যাই, আর একটা মিউজিক্যাল হিট ফিল্ম, এবং সেলফ একটা হিট ফিল্ম, অ্যান্টনি ফেরিঙ্গি, একদম উত্তম তনুজা জুটির সেকেন্ড ফিল্ম এটা। অনিল বাগচি সুর করেন, এবং খুব সম্ভবত এই গান কি পুলক বন্দ্যোপাধ্যায় লেখেন, আপনারা সেটা বলবেন, আমি অনেকগুলো ইনফরমেশন দিয়েছি, ওদিক থেকে আসা দরকার। এই গান কে লিখেছেন আমি ভুলে গেলাম এই মুহূর্তে, গৌরীপ্রসন্ন মজুমদার অথবা পুলক বন্দ্যোপাধ্যায়, কে? আমি গানটা গাই আগে। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চাই না আমায় জানি গোয়া, নিশি ফুরালে কেহ চাই না আমায় জানি গোয়া, আমি যে জলসাঘরে। আমি যে আতর গানে ভরা, আমি যে আতর দানে ভরা, আমারি কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ফুরালে গন্ধ যেতা, কে তারে রাখে মনে ফুরালে গন্ধ যেতা, আমি যে জলসাঘরে। হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও তবু বলতে পারি না যে, আলে আর পিছে আমি পিছে ছুটে যাই বারে বার, আলে আর পিছে আমি পিছে ছুটে যাই বারে বার, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গোয়া, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গোয়া, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে। একটা কথা অবশ্যই বলবো, আজকে জানা অজানা উত্তম প্রসূন অসম্ভব আন্তরিকভাবে অনুষ্ঠানটা করছে, তার অসম্ভব সুন্দর কণ্ঠস্বর, এটা নতুন করে বলার কিছু নেই। কেন এই কথাটা বললাম, যেহেতু উত্তম কুমার তার মননে রয়েছে, যার জন্য মন দিয়ে প্রসূন অনুষ্ঠানটার মধ্যে ঢুকে গেছে।
এত সুন্দর একদম, একদম, গানটা মানে একটা অসাধারণ তা অসাধারণ বলা যেতে পারে। এটা কারণ একদম আমি সত্যি। ছোটবেলা থেকে না খুব উত্তম ভক্ত, তো মানে ওনার সমস্ত ব্যাপারটা একটা আদাকারী থাকে না, তো ভীষণ আমাকে টানতো। এবং তার একটা এক্সট্রিম নিদর্শন, আমি কতটুকু গাইতে পাচ্ছি সেটা তো পরের কথা, কিন্তু বিষয়টা হচ্ছে আমি চেষ্টা করছি, আমি ফলো করার চেষ্টা করছি, এবং একদমই এই তাই। চেষ্টা করাটাই কিন্তু আমাকে ঋদ্ধ করবে, আমাকে এগিয়ে নিয়ে যাবে, আমার সাংগীতিক বোধ বুদ্ধিকে এগিয়ে নিয়ে যাবে। একদম সরাসরি 1975-এ যাই, 67 থেকে 75 সাল, একদম। নচিকেতা ঘোষের সুর, গৌরী প্রসন্ন মজুমদারের কথা। আগেরটাও গৌরী প্রসন্ন মজুমদারই ছিল। ওই বললাম নামগুলো ঘুরে ঘুরে সব চলে হ্যাঁ। আসবে। এবং সন্ন্যাসী রাজা ছায়াছবি আহা, তার শোনাই একটুখানি আমার মতো করে, সাধ্য মতো এই গানটা একটু শোনাই। আমি সরাসরি গানটাতে যাই। কাহার বানয় দাদরা বাজাও, কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহার বানয় দাদরা বাজাও, কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহার বানয় দাদরা বাজাও। রশনি বায়ের পায়ে পায়ে, রশনি বায়ে পায়ের পায়েল, রশনি বায়ের পায়ের পায়েল, রশনি বায়ের পায়ের পায়েল, কলজেটাকে করু ঘায়েল। আমার পদ্ম পাতায় লাগবে না দাগ, কলঙ্ক পাক যতই ঘাটি। পদ্ম পাতায় লাগবে না দাগ, কলঙ্ক পাক যতই ঘাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহার বানয় দাদরা বাজাও, কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহার বানয় দাদরা বাজাও। গোলাপ জলে দাও ছিটিয়ে, গোলাপ জলে দাও ছিটিয়ে, গোলাপ ফুলের পাপড়ি ছড়া। ভুলতে যে চাই বুকের জ্বালা, রক্তে নেশার আগুন ধরাও। গোলাপ জলে দাও ছিটিয়ে, প্রতি রাতের এই যে আসো,
প্রতি রাতের এই যে আসর, এই তো আমার জীবন বাসর। আমার ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের ওপর দিয়ে হাঁটি, ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের ওপর দিয়ে হাঁটিয়া। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানয় দাদরা বাজাও, কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানয় দাদরা বাজাও, কাহার বানয় দাদরা বাজাও, কাহার বানয় দাদরা বাজাও। গানের প্রভাব কি হতে পারে প্রসূনের ম্যানারিজমে আমরা বলবো। অসাধারণ অসাধারণ প্রসূন, হ্যাটস অফ টু ইউ। একদম একদম একদম। আমরা যদিও একদম শেষের দিকে রয়েছে, এই কথাটা না উল্লেখ করে হবে না, একদম হ্যাটস অফ টু ইউ যে এই তুমি একদম ঠিক জায়গাতে হিট করেছো। তার কারণ এই ধরনের গান গাইতে গেলে সকালবেলাতে একবার সন্ন্যাসী রাজার পিকচারাইজেশনটা দেখে বাড়ি থেকে বেরোনো উচিত। আর এটা হয়েই যায় কি গানটা যখনই যে সিঙ্গার গাইছে, সবার বলছি না, প্রসূনের ক্ষেত্রে আমি ওকে দেখছি যে ওই ম্যানারিজমটা চলে আসে, ঠিক উত্তম কুমারের ম্যানারিজম এই গানের সঙ্গে সঙ্গে। আচ্ছা, আমাদের আর দুটো গান কি হতে পারে? হ্যাঁ নিশ্চয়ই হতে পারে, পারে। বেশ বেশ। তাহলে আমরা একটু পিছবো 1969-এ ওনার প্রথম হার্ট অ্যাটাক হয় প্রথমবারের জন্য, এবং তারপরে উনি খুব সামলে উঠেছিলেন। সেই সময়তে সুপ্রিয়া দেবীরও ভীষণ অসুস্থতা একটা চলছিল, যে কারণের জন্য এই সময় দুটো ফিল্মের কথা বলবো, একটা সাবরমতী এবং একটা চিরদিনের গান শোনাবো। তো গৌরীপ্রসাদ মজুমদারের কথা এবং আবার নচিকেতা ঘোষের সুর। যে গানটা শোনাবো সেই গানটা একদম মানুষের জীবন নিয়ে, মানে জীবনের বাস্তবটাকে তুলে ধরা হয়েছে। শোনাই। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনের মা, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্দ থেকে ছিঁড়ে নেয়া নিহত গোলাপ। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনের মা, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্দ থেকে ছিঁড়ে নেয়া নিহত গোলাপ। দেখো গোলাপটার ওই বুকটা চিরে রক্ত ঝরে, আহা কেউ ছোরা মেরে পালিয়ে গেছে, কোন গোয়েন্দা তাকে ধরে। চেয়ে দেখো গোলাপটার ওই বুকটা চিরে রক্ত ঝরে, আহা কেউ ছোরা মেরে পালিয়ে গেছে, কোন গোয়েন্দা তাকে ধরে। তাকে খুন করে তো খুনির মনে হয় না অনুতাপ, খুন করে তো খুনির মনে হয় না অনুতাপ, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্দ থেকে ছিঁড়ে নেয়া নিহত গোলাপ। খুন করলে আদালতে খুনির যে হয় তো ফাঁসি, যারা ওই
ফুলদানিতে গোলাপ রেখে আদায় করে তার হাসি। খুন করলে আদালতে খুনের যে হয় গো ফাঁসি। যারা ফুলদানিতে গোলাপ রেখে আদায় করে তার হাসি, তারাই যে সব পুণ্য করে নেই তো তাদের পাপ। তারাই যে সব পুণ্য করে নেই তো তাদের পাপ। তবে কেন পায় না বিচার নিহত গোলাপ? বৃন্দ থেকে ছিঁড়ে নেয়া নিহত গোলাপ। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে নেই তো খুনের মাপ। তবে কেন পায় না বিচার নিহত গোলাপ? বৃন্দ থেকে ছিঁড়ে নেয়া নিহত গোলাপ। তবে কেন পায় না বিচার নিহত গোলাপ? বৃন্দ থেকে ছিঁড়ে নেয়া নিহত গোলাপ। আমরা একদম শেষ লগ্নে শেষ গানে পৌঁছে গিয়েছি আমাদের অনুষ্ঠানের শেষ। যেতে যেতে বলি, আজ কিন্তু নির্মলেন্দু চৌধুরীর জন্মদিন এবং 1953 74 কিন্তু ওরেও বায়ু গানটি উত্তম কুমারের ছবিতে গেয়েছিলেন নির্মলেন্দু চৌধুরী। একদম শেষ গানে আমরা চলে যাব এবং সবাইকে ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রানুষঙ্গে শিল্পীদের এবং প্রসূনকে, এবং আপনাদের অনেক ধন্যবাদ জানিয়ে শেষ গানে আজকে জানা অজানা উত্তমে প্রসূন শেষ গান দিয়ে বিদায়। নিশ্চয়ই। সোনার খাঁচা ছায়াছবি থেকে 1972, এবং হেমন্তবাবু সেই উত্তম হেমন্ত জুটি দিয়ে শুরু করেছিলাম, সেটা দিয়ে শেষ করবো। ছোট্ট করে শোনাবো। কত মিনিট রয়েছে? 2 মিনিট? বেশ, একদম সরাসরি। কে জানে ক ঘন্টা পাবি রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবি রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। কে জানে ক ঘন্টা পাবি রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। জীবনে এইটুকু বেলা সবই যে বেপরোয়া খেলা, জীবনে এইটুকু বেলা সবই যে বেপরোয়া খেলা। বলো না কে কে দেবে সাড়া, তুমি 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 তুমি, আমি যে শুধু চাই। কে জানে ক ঘন্টা পাবি রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। কি হবে নীতি কথা ভেবে লোকেরা দোষ দেয় দেবে, কি হবে নীতি কথা ভেবে লোকেরা দোষ দেয় দেবে। আসলে যত কিছু ঘটে সবই যে হিংতিং ছ। কে জানে ক ঘন্টা পাবি রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবি রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা।